সো আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং মোর প্রেসাইসলি যদি বলি সেটা হচ্ছে প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্ট তো বিভিন্ন রকম হয়, ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, হেলথের রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট। তো আমার মূল আলোচনার বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট। অ্যাবসলিউটলি প্রজেক্টের সাথে যে রিস্ক গুলি জড়িত আছে সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং পুরো সেশনটাই হচ্ছে ইটস এ নলেজ শেয়ারিং সেশন, ভেরি ফ্যান্টাস্টিক কম্বিনেশন অফ টিম। তো রিস্ক তো থাকেই আলোচনা, এবং আমরা যেহেতু সেশন কন্ডাক্ট করতেছি, এই এই সেশনের মধ্যেও রিস্ক থাকে। দের ইজ নাথিং রিস্ক ফ্রি, বাট রিস্ক সবকিছুতে থাকে। আমরা দেখি ক্লাসের এক স্পেসিফিক ম্যাটেরিয়াল অনুযায়ী যাওয়ার চেষ্টা করি। প্রথম যে স্লাইডটা আপনাদের সামনে আসছে, স্লাইডটা হচ্ছে ডিসক্লেমারের। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস বলেন, রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস বলেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইউজ করার চেষ্টা করি। প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেখানে আমরা ব্যক্তিদের কথা বলি, অর্গানাইজেশনের কথা বলি, প্রসেসের কথা বলি। সেই প্রসেসও কোনো অর্গানাইজেশনের, কোনো ব্যক্তির ব্যাপারে আমরা এখানে আলোচনা করি, স্পেসিফিক নাম নিয়েও অনেক সময় আমরা আলোচনা করি। তো এই বিষয়গুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত আলোচনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টাকে পরিচ্ছন্নভাবে বোঝা। শুধুই রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টাকে পরিচ্ছন্নভাবে বোঝার জন্য আমরা সেই আলোচনা করতেছি। এখানে কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশনকে, কোনো প্রসেসকে ডিফেইম করা বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা অথবা মানহানি করা, এই ধরনের কোনো বিষয় একেবারেই সম্পৃক্ত না। যেহেতু আমাদের ক্লাসগুলি রেকর্ড হয় এবং এগুলি আমরা বিভিন্ন সময় শেয়ার করি, সো আমরা এটাকে ভুল ব্যাখ্যা করার, অনেক সময় এটা হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ভুল ব্যাখ্যা করতেছি বা এই ধরনের কোনো সুযোগ নাই। আমাদের সমস্ত আলোচনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্টটাকে আপনাদের সামনে পরিচ্ছন্নভাবে চেষ্টা করা। এইটা হচ্ছে আমাদের আলোচনার উদ্দেশ্য। এখানে অন্য কোনো এক্সপ্লানেশন দাঁড় করানো বা দাঁড় করানোর সুযোগ বা এর উপর ভিত্তি করে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন, নন ফাইন্যান্সিয়াল ডিসিশন আমরা নিয়ে ফেলছি, তারপরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এই ধরনের কোনো দায় দায়িত্ব আমরা একেবারেই স্বীকার করতেছি না। এবং এই ধরনের সমস্ত দায় দায়িত্ব একান্তই যারা ডিসিশন নিচ্ছেন এবং যারা এক্সিকিউট করতেছেন তাদের উপরে বর্তাবে। তো এই ডিসক্লেমারটা আপনাদের সামনে উপস্থাপন করে এবং সামনে রেখে আমাদের জার্নি আমরা শুরু করতেছি। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাইবো, প্রচুর শুনতে চাইবো এবং জানতে চাইবো যে আসলে আমরা আলোচনাদের কেন্দ্রবিন্দু যেটা, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট। তো প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা আলোচনা করার আগে আমার একটু বোঝা দরকার আমরা কি চিন্তা করতেছি, প্রজেক্ট বলতে কি বুঝি এবং প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আমি আপনি কি চিন্তা করতেছি। প্রজেক্ট বলতে কি বুঝেন বা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি, সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। যে একটা টেম্পোরারি কাজ, যা নির্দিষ্ট কোনো অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য আমরা ইনিশিয়েট করে থাকি। দ্যাট ইজ বেসিক্যালি দ্য একদম কোর পার্ট যদি বলি। এর সাথে যদি আরো কোনো লাইন আমরা বা ওয়ার্ড অ্যাড করতে চাই, would you like to add anything? কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের কনস্ট্রেন্ট বা কোনো ধরনের বিষয় কি আপনি ফিল করেন ইন টার্মস অফ কমিউনিকেশন? কে কমিউনিকেশন করতে পারবে, কে কমিউনিকেশন করতে পারবে না, হু ইজ অ্যালাউড, হু ইজ নট টু অ্যালাউড সে এনিথিং এনিথিং? এই যে এখন কোভিড সময় চলতেছে, এখন যার যা মনে চাইলো সে যদি এসে বললো কালকে থেকে কারফিউ দাও হওয়া শুরু হয়ে যাবে, বা কেউ আরেকজন বললো যে না কারফিউ না হরতাল হবে, ফর দ্য সেক অফ এক্সাম্পল, ডোন্ট গেট দ্য ওয়ার্ড মিনিং ইন দ্যাট সেন্স। সবাইকে এইসব কথা বলতে পারে নাকি জাতীয় কারিগরি পরামর্শ কমিটি অথবা গভর্নমেন্টের জনপ্রশাসন মন্ত্রণালয়, তারাই শুধু এগুলি বলতে পারে ইন টার্মস অফ কমিউনিকেশন? সেখানেও তো রিস্ক আছে। তো হোয়াট অ্যাবাউট প্রকিউরমেন্ট? প্রজেক্টে প্রকিউরমেন্টের রিস্ক কখনো আমরা কি ফিল করছি যে প্রকিউরমেন্টে কোনো রিস্ক আছে কি নাই? সেই সেন্সে যেহেতু একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সিমস টু প্রজেক্ট। হ্যাঁ, এবং ডেফিনেটলি প্রকিউরমেন্টের মধ্যে বিভিন্ন রকমের রিস্ক আছে এবং আমরা জানি যে বড় বড় রিস্ক এগুলি বিভিন্ন সময় বের হয়ে আসে।
প্রকিউরমেন্টের ক্ষেত্রে। তো আমরা একটু যদি সামারাইজ করি, হ্যাঁ, প্রজেক্টের ডেফিনেশনটাকে, প্রজেক্টের ডেফিনেশন বা প্রজেক্ট নিয়ে আমরা খুব বেশি সময় এখানে ইনভেস্ট করব না, আমরা আমাদের মূল ফোকাস এরিয়া রিস্কের দিকে চলে যাব। তো প্রজেক্টটাকে আমরা একটু এর ক্যারেক্টারিস্টিক গুলি দিয়ে বোঝার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে প্রজেক্টের তিনটা ক্যারেক্টার নিয়ে যদি আমরা কথা বলি, একটা হচ্ছে টেম্পোরারি, যে প্রজেক্ট উইল বি ভেরি মাচ টেম্পোরারি। আরেকটা হচ্ছে প্রজেক্টের খুব সুন্দর একটা ক্যারেক্টারিস্টিক ইউনিকনেস, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্ট অনেকাংশে মিল থাকে, একেবারে হুবহু মিল কখনোই হয় না। আপনি যমুনা ব্রিজের সাথে পদ্মা ব্রিজের কিছু মিল হয়তো পাওয়া যাবে, বেশ খানিকটা অমিলই পাওয়া যাবে, ইউনিক। আমরা যে ছোট ছোট অ্যাপার্টমেন্ট গুলি, বিল্ডিং গুলি দেখি, 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং বা স্কাই স্ক্রাপার গুলি দেখি, এগুলিও একটার সাথে আরেকটার অনেকটা মিল আছে, আবার অনেক জায়গাতেই অমিল আছে। তো প্রজেক্ট আসলে ইউনিক, এক একটা প্রজেক্ট ইউনিক। ম্যান পাওয়ার ডিফারেন্ট, সিজন ডিফারেন্ট, ফান্ডিং অথরিটি ডিফারেন্ট, গভর্নেন্স বডি ডিফারেন্ট, রুলস রেগুলেশন ডিফারেন্ট, ল অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল act is different at that point of time. So everything is different. So from that point of view, প্রজেক্ট গুলি ইউনিক হয়। আর প্রজেক্টের আরেকটা খুব ফান্ডামেন্টাল এরিয়া হচ্ছে ক্রস ফাংশনাল। আমার কাছে টাকা আছে, অর্থ মন্ত্রণালয়ে, আমি বাংলাদেশ ব্যাংক, আমি প্রজেক্ট করে ফেলবো, সম্ভব না। আমার রোডস এন্ড হাইওয়ে নলেজ আছে, টেকনিক্যাল নলেজ আছে, ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, আমি প্রজেক্ট করে ফেলবো, সম্ভব না। আমার ইঞ্জিনিয়ারিং নলেজ লাগবে, তার সাথে ফাইন্যান্স লাগবে, তার সাথে প্ল্যানিং মিনিস্ট্রি কম্বিনেশন লাগবে, তারপর দেশের বাইরে থেকে চায়নাদের আসার জন্য অ্যাপ্রুভাল যে দিবে সেই অভিবাসন অধিদপ্তর, তাদের অ্যাপ্রুভাল লাগবে, দেশের ডলার যে বিদেশে যাবে বাংলাদেশ ব্যাংকের সম্পৃক্ততা লাগবে। প্রজেক্ট করতে যখন যাই তখনই চলে আসে আমাদের এই ক্রস ফাংশনাল বিষয়গুলি। প্রজেক্ট একা একা করা যায় না, প্রজেক্ট একা একা করা যায় না। এবং একটু যদি আমরা চিন্তা করে দেখি যে যে কাজটা আসলে একা একা করা যায় তাতে রিস্ক অনেক কম, আর যে কাজের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট জড়িত, ডিভিশন জড়িত, মাল্টি কান্ট্রি জড়িত, সেই কাজের ক্ষেত্রে রিস্কের পরিমাণ অনেক বেশি। যে কাজটা আমি একা একা করতে পারি, যে প্রজেক্টটা আমি যে যে অ্যাসাইনমেন্টটা আমি একা একা করতে পারি, তার ক্ষেত্রে কিন্তু আমার রিস্ক নাই বললেই চলে, খুব কম, এক্সটার্নাল কিছু ফ্যাক্টর ছাড়া। কিন্তু যখনই মাল্টিপল কান্ট্রি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, মাল্টিপল ডিভিশন ডিপার্টমেন্ট সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তখনই কোঅর্ডিনেশন, কমিউনিকেশন এবং আদার সমস্ত রিস্ক গুলি একটা একটা করে বাড়তেছে। তো প্রজেক্টের টেম্পোরারি যে নেচারটা, এইটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে ডেফিনেট একটা স্টার্ট ডেট থাকে না প্রজেক্টের, খুবই ফান্ডামেন্টাল। প্রজেক্টের একটা ডেফিনেট স্টার্ট ডেট থাকে এবং একটা ডেফিনেট এন্ড ডেট থাকে। কোনো প্রজেক্টের যদি এই দুইটা ক্যারেক্টারিস্টিক না থাকে, যে দেয়ার শুড হ্যাভ সাম স্পেসিফিক স্টার্ট ডেট অ্যান্ড দেয়ার মাস্ট হ্যাভ স্পেসিফিক এন্ড ডেট। প্রজেক্টের একটা শুরুর ডেট থাকা লাগবে, একটা শেষের সময় থাকা লাগবে। অনন্তকাল ধরে প্রজেক্ট চলতে পারে না। এবং এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে টেম্পোরারি হিয়ার ডাজন্ট মিন এ শর্ট স্প্যান অফ টাইম। টেম্পোরারি বলতে এখানে আমরা কোনো ওই শর্ট স্প্যান অফ টাইমের কথা বলতেছি না। ইট ক্যান বি ভেরি লং স্প্যান অফ টাইম, ইট ক্যান বি ভেরি লং স্প্যান অফ টাইম। 1 বছর, 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, লম্বা সময় ধরে প্রজেক্ট চলতে পারে। আমাদের বাংলাদেশে অনেক প্রজেক্ট 8 বছর 10 বছর ধরে চলতেছে। সো টেম্পোরারি ডাজন্ট মিন ভেরি শর্ট স্প্যান অফ টাইম, 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ, 2 মাস, 3 মাস এই সময়ের জন্য চলবে, এরপরে এটা বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। তো প্রজেক্টের টেম্পোরারি নেচারটা আসলে আমাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে যে দেয়ার মাস্ট হ্যাভ এ ডেফিনেট স্টার্ট ডেট এন্ড মাস্ট হ্যাভ এ ডেফিনেট এন্ড ডেট। এবং আমাদের যে এরিয়া অফ কনসার্ন, এটা আসলে কোত্থেকে আসলো, এটা আসলে কোত্থেকে উদ্ভূত, বা এটা আসলে কোথা থেকে আহ, আসলো, সেটা হচ্ছে ইউনিকনেস। প্রজেক্টের যে ইউনিকনেস ক্যারেক্টারিস্টিক, সেটার সাথেই সম্পৃক্ততা হচ্ছে আমাদের আনসার্টিনিটি। এবং রিস্ক হচ্ছে আনসার্টিনিটির একটা ফ্লেভার। রিস্ক হচ্ছে আনসার্টিনিটির একটা ফ্লেভার। আমরা মোর প্রেসাইসলি রিস্ক নিয়ে কথা বলবো। আমাদের
আগে আনসার্টেনিটি বিষয়ে কিছু কথা বলবো, এরপর আমরা রিস্কের দিকে ধীরে ধীরে চলে যাব। কিন্তু এই আনসার্টেনিটি কোত্থেকে আসলো, এই রিস্ক কোত্থেকে আসলো? ইউনিকনেসের কারণে। একটু চিন্তা করে দেখি আমরা, যে যে কাজগুলি আমরা প্রত্যেক দিন অহরহ করি, রেগুলার অপারেশন প্রত্যেকদিন করতেছি, বিজনেস অপারেশন বলেন, রেগুলার অ্যাক্টিভিটি বলেন, ডে টু ডে অ্যাক্টিভিটি বলেন, যে কাজগুলি আমরা ডেইলি বেসিসে করতেছি, রেগুলার বেসিসে করতেছি, সেইটাতে আমাদের চ্যালেঞ্জের পরিমাণ নাই বললেই চলে। সেই কাজগুলিতে আমাদের চ্যালেঞ্জের পরিমাণ নাই বললেই চলে, এবং খুব কম কম্পেয়ার টু প্রজেক্ট, সেখানে চ্যালেঞ্জের পরিমাণটা অনেক কম। কিন্তু যখনই আমরা প্রজেক্টে যাচ্ছি, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্ট একেবারে আহ পুরোটা মিলে যায়, বিষয়টা এরকম না। প্রত্যেকটা প্রজেক্ট ইউনিক, তার স্পন্সরের দিক থেকে ইউনিক, তার টেকনিক্যাল কমপ্লেক্সিটির দিক থেকে ইউনিক, তার কাউন্টার পার্টের দিক থেকে ইউনিক, এবং যে পরিবেশে দ্য ল্যান্ড অফ দ্যাট প্রজেক্ট, দ্য legal system of that project, the people working there in that project, the beneficiary of that project, এরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এবং এই ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার কারণে সেখানে বিভিন্ন রকমের আনসার্টিনিটি চলে আসে, কারণ এর আগে পরে এই সেট অফ পিপুলের সাথে এই টেকনোলজি নিয়ে হয়তো আমরা কাজ করিনি। নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট নিয়ে বাংলাদেশ এর আগে কাজ করেনি, যদিও আমরা পৃথিবীতে 32তম কান্ট্রি, মানে এর আগে আরো অনেকে আমাদের এই নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে কাজ করছে। সো আমরা উই আর নট দ্য ফার্স্ট, বাট বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে প্রথম আমরা নিউক্লিয়ার টেকনোলজি বা পাওয়ার নিয়ে এর আগে কাজ করিনি। তো সেখানে কিন্তু চ্যালেঞ্জ আছে, নতুন টেকনোলজি, তার চ্যালেঞ্জ আছে, আনসার্টিনিটি আছে। পদ্মা ব্রিজের মতো বড় ব্রিজ বা এত খরস্রোতা নদীর মধ্যে আমরা ব্রিজ এর আগে করিনি। সো যমুনার একটা এক্সপিরিয়েন্স আছে, যমুনার পরে দিস ইজ দ্য সেকেন্ড এক্সপিরিয়েন্স ইন দ্যাট স্কেল। ইটস এ ব্রিজ অফ প্রাইড। সো এই ধরনের কাজগুলির ক্ষেত্রে আনসার্টিনিটি অবভিয়াস, অবভিয়াস ইটস এ প্রজেক্ট, আনসার্টিনিটি অবভিয়াস। তো সেগুলি নিয়ে আমরা কথা বলবো, এবং এই আনসার্টিনিটির কারণেই প্রজেক্টে রিস্ক ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, আনসার্টিনিটির কারণেই প্রজেক্টে বিভিন্ন রকমের রিস্ক ক্রিয়েট হয়ে যায়। আমরা একটু ডিফারেন্সিয়েট করি এবং রিস্কের ডেফিনেশনটাকে আমাদের জন্য, বা যেভাবে আরএমপি রিস্ক ম্যানেজমেন্ট প্রফেশনালে আমাদেরকে শেয়ার করা হয়, সেটা আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে। যে রিস্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আনসার্টেনিটি দ্যাট ম্যাটার্স। আমরা যদি স্পেসিফিক এই তিনটা ওয়ার্ড যদি ইউজ করি, তিনটা স্পেসিফিক ওয়ার্ড আমি ইউজ করছি রিস্ককে ডিফাইন করার জন্য। আনসার্টেনিটি দ্যাট ম্যাটার্স। পৃথিবীতে হাজারটা আনসার্টেনিটি থাকবে, সমস্ত আনসার্টেনিটি ডাজন্ট ম্যাটার টু মি। হোয়াট ডাজ ইট মিন ডাজ ইট ম্যাটার টু মি? মিনস যে এটা আসলে আমার আপনার প্রজেক্টকে ম্যাটার করে না, এটা অন্য কারো প্রজেক্টকে ম্যাটার করে, পৃথিবীর অন্য কোনো প্রজেক্টকে ম্যাটার করে। তো অ্যাজ লং অ্যাজ দিস ইজ নট এ ম্যাটার টু মাই প্রজেক্ট, ততক্ষণ পর্যন্ত এটা আসলে আমার বা আমার জন্য বা আমার প্রজেক্টের জন্য কোনো রিস্ক না। সো আমরা সহজভাবে রিস্ককে ডিফাইন করার জন্য যেটা নিব সেটা হচ্ছে তিনটা ওয়ার্ড: আনসার্টেনিটি, দ্যাট ম্যাটার্স। তো এখন ম্যাটার করা বলতে আসলে কোন বিষয়কে ম্যাটার করা বোঝায়? প্রজেক্টে কিছু স্পেসিফিক অবজেক্টিভ থাকে, কিছু গোল থাকে, কিছু টার্গেট থাকে। সো এই অবজেক্টিভ বা গোল, এই অবজেক্টিভ বা গোলগুলিকে যদি ম্যাটার করে, তাহলেই সেটা রিস্ক হিসেবে কনসিডার হবে। অবজেক্টিভ বা গোল যেটা আছে সেইটাকে যদি ম্যাটার করে, প্রজেক্টের অবজেক্টিভ হচ্ছে অপারেশনাল প্রসেসটাকে সহজতর করা। এখানে যারা বেনিফিশিয়ারি আছেন তারা যাতে সার্ভিসটা সহজে অ্যাভেইল করতে পারেন, এবং যারা সার্ভিস প্রোভাইডার আছেন তারাও যাতে খুব সহজে ইফেক্টিভলি সার্ভিসটা ডেলিভারি করতে পারেন। তো এই যে ডিজিটাইজেশনের জন্য, এবং প্রজেক্ট আমরা ডিজিটাইজেশন করব, প্রজেক্ট ডিজিটাইজেশন করব, কাজ ডিজিটাইজেশন করব, ডিজিটাইজেশন নট ফর দ্য সেক অফ ডিজিটাইজেশন, যে অনলি ডিজিটাইজেশন করা দরকার, সবাই ডিজিটাইজেশনে চলে গেছে সেই জন্য ডিজিটাইজেশন করছি, নট সো। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি, এর উদ্দেশ্য হচ্ছে কাজটাকে সহজ করা, সহজতর করা, ইফেক্টিভ করা, কম সময়ে করা, কম খরচের মধ্যে করা। এক্স্যাক্টলি। সো
প্রজেক্টে আমাদের ডেফিনেটলি বিভিন্ন রকমের অবজেক্টিভ থাকে এবং এই অবজেক্টিভের উপরই আঘাত আসে। কোথায় আঘাতটা আসে? অবজেক্টিভ যেটা আছে সেই অবজেক্টিভের উপরে আঘাত আসে। প্রজেক্টের অবজেক্টিভ যেটা থাকে যে বেনিফিটটাকে সামনে রেখে আমরা প্রজেক্টটাকে শুরু করছি, যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রজেক্টটাকে শেষ করব, যাতে ডিজিটাইজেশন হয়, কম খরচের মধ্যে সার্ভিস ডেলিভারি করা যায়, কম সময়ের মধ্যে সার্ভিস ডেলিভারি করা যায়, সার্ভিস রিকুইজিশন দিয়ে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ডিফিকাল্টিজ না হয়, এই অবজেক্টিভ গুলি আছে। এইটা হচ্ছে প্রজেক্টের বেনিফিট। প্রজেক্টটা শেষ হওয়ার পর এই বেনিফিট গুলি যাতে নিশ্চিত হয়। এছাড়াও প্রজেক্টের বিল্ট ইন কতগুলি অবজেক্টিভ থাকে, যেগুলি সহজভাবে যদি বলি যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্ট শেষ করা, নির্দিষ্ট খরচের মধ্যে প্রজেক্ট শেষ করা, নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে প্রজেক্ট শেষ করা, কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করা, কোনো ধরনের রিস্ক যাতে ট্রিগার না করে। ব্রিজ করতে যাচ্ছে, এখন আমরা বাংলাদেশে অহরহ ব্রিজ করতেছি আর গাটার ভেঙে পড়ে যাচ্ছে, এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়াইছে। আগে 5 বছর 10 বছর পর পর একটা দুইটা গাটার ফ্লাইওভারের ভেঙে পড়তো আন্ডার কনস্ট্রাকশন থাকা অবস্থায়। এখন আপনি প্রায় দেখবেন 2 মাস পর পর, 3 মাস পর পর, 6 মাস পর পর গাটার ভেঙে পড়তেছে। ফ্রিকোয়েন্সিও এখানে একটা, এখানে ভলিউমটাও একটা বিষয়। আগে হয়তো কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজটা অনেক কম হইতো, যে কারণে গাটার ভেঙ্গার পড়ার নাম্বারটাও কম ছিল। এখন যে পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছে সেই কারণে ফ্রিকোয়েন্সিও বাড়ছে, ইন টার্মস অফ দ্যাট রিলেভেন্ট ওয়েতে হয়তো বাড়ছে। যাই হোক, সো আনসার্টিনিটি থেকে রিস্ক, এবং এই রিস্ক হচ্ছে আমার প্রজেক্টের সাথে সরাসরি সম্পৃক্ত বিষয়, যেগুলি আমার প্রজেক্টের অবজেক্টিভকে ইম্প্যাক্টেড করতে পারে। ইম্প্যাক্টেড করতে পারে এই জন্য বলা, টু এমফাসাইজ অন দ্যাট ওয়ার্ড পারে, এর মানে হচ্ছে ইটস অ্যাবসলিউটলি ফিউচারিস্টিক। রিস্ক ইজ অ্যাবসলিউটলি ফিউচারিস্টিক। যেটা হয়ে গেছে সেটা তো ঘটেই গেছে, দ্যাট ইজ অলসো দ্যাট ইজ ইস্যু, ইস্যু, দ্যাট ইজ অ্যান ইভেন্ট, হয়ে গেছে। তো রিস্ক অলওয়েজ ফিউচারিস্টিক। এটা 2 ঘন্টা পর হইতে পারে, 1 ঘন্টা পর হইতে পারে, বাট দিস ইজ নট রাইট নাও, দিস ইজ নট রাইট নাও, or this is not any past event, it's absolutely futuristic. So প্রজেক্টের ইউনিকনেস থেকে আমাদের আসতেছে হচ্ছে, প্রজেক্টের ইউনিকনেস থেকে আসতেছে আমাদের আনসার্টিনিটি এবং রিস্ক। রিস্ককে আবার আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করে দেখি। তা ইম্প্যাক্টটাকে দুইটা ভাগে ভাগ করে দেখি। একটা হতে পারে পজিটিভ ইম্প্যাক্ট, প্রজেক্টের সময় কমে গেছে, জাপানিজটা প্রজেক্ট ডেলিভারি করতেছে বাংলাদেশে কম সময়ের মধ্যে, আবার কম টাকার মধ্যেও ডেলিভারি করতেছে, টাকাও ফেরত দিচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট, অপরচুনিটি। আবার থ্রেটও হতে পারে, কোভিড এর কারণে বাংলাদেশে চলমান প্রত্যেকটা প্রজেক্টেরই সময় বাড়ছে, কোভিড এর কারণে বাংলাদেশে চলমান প্রত্যেকটা প্রজেক্টেরই সময় বাড়ছে, রিস্ক ট্রিগার করছে। কোভিড এর কারণে বিভিন্ন রকমের রিসোর্স সাপোর্ট সিস্টেম অ্যাভেলেবেল হচ্ছে না এবং সময় বেড়ে যাচ্ছে। সো আনসার্টিনিটির যে বিষয়টা, এটাকে যদি আমরা দেখি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে থ্রেট আর একটা হচ্ছে অপরচুনিটি। ইন জেনারেল আইডিয়া যেটা, ইন জেনারেল পিপুল যেভাবে বিষয়টাকে দেখে সেটা হচ্ছে যে রিস্ক ইজ অলওয়েজ ব্যাড, রিস্ক ইজ অলওয়েজ ব্যাড, রিস্ক অলওয়েজ ব্যাড, রিস্ক হচ্ছে একটা খারাপ জিনিস, রিস্ক আমাদেরকে ডেন্টিং করে, আমাদের ফাইন্যান্সিয়াল লস করে। ইন জেনারেল আইডিটা এরকম, কিন্তু আমরা যারা রিস্ক ম্যানেজমেন্ট প্রফেশনাল বা প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে রিস্ক আসলে ইট ক্যান বি পজিটিভ অ্যান্ড ইট ক্যান বি নেগেটিভ। এটা প্রজেক্টের যে অবজেক্টিভ আছে, টাইম অবজেক্টিভ, কস্ট অবজেক্টিভ, কোয়ালিটি অবজেক্টিভ, কাস্টমারের স্যাটিসফ্যাকশনের অবজেক্টিভ, সেই অবজেক্টিভ গুলিকে হেল্পও করতে পারে। আবার এই বিষয়গুলি যেটা হতে পারে যে এই অবজেক্টিভ গুলি অ্যাচিভ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিপত্তিরও তৈরি করতে পারে। দুইটাই আমাদের এই ক্ষেত্রে হতে পারে। তো যেহেতু বলতেছে হতে পারে, মানে হচ্ছে অ্যাবসলিউটলি ফিউচারিস্টিক। তো আমরা যতটুকু এখানে একটু আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে প্রজেক্টের একটা ফ্রেম নিয়ে আমরা কথা বললাম, এবং খুবই হাই লেভেল বিষয় যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বললাম। এবং রিস্ক কোথা থেকে তৈরি হয় তার আরেকটা সুন্দর জায়গা হচ্ছে এই ক্রস ফাংশনালিটি। ইভেন
প্রজেক্টে যদি একটা ডিপার্টমেন্টের কাজ করা লাগতো তাহলে হয়তো এত ধরনের রিস্ক ক্রিয়েটই হতো না। প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে আসলে সিঙ্গেল কোনো ডিপার্টমেন্ট একা একা কাজগুলি করতে পারে না। আমি জাস্ট টু হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অর টু endorse or you can have a very serious disagreement with you, and that is the beautiful part of our session. We always welcome your disagreement, and disagreement is very healthy thing. This is not conflict. There is a very specific difference in between conflict and disagreement, and we welcome disagreement. সো এই যে আমরা বলতেছি ক্রস ফাংশনাল প্রজেক্ট আসলে একা একা করা যায় না, এবং রিস্ক কোথা থেকে তৈরি হয় তার একটা অন্যতম জায়গা হচ্ছে ক্রস ফাংশনাল। তো উড লাইক টু শেয়ার যে আসলে এই প্রজেক্ট ক্রস ফাংশনাল কিনা, নাকি আপনারা একাই করে ফেলতেছেন কোনো একটা ডিপার্টমেন্ট, অর এটা আসলে কিভাবে রিস্ক ক্রিয়েট করছে বা করতে পারে। আপনাদের বিষয়গুলিকে আমরা বোঝার চেষ্টা করি এবং টু মেক থিং মোর রিলেভেন্ট উই ক্যান হ্যাভ, যেহেতু আমরা বিভিন্ন রকমের ব্যাচ কন্ডাক্ট করি, আই ক্যান গিভ এক্সাম্পল ফ্রম সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আই ক্যান গিভ এক্সাম্পল ফ্রম রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, or others industry as well, or for say very specific যদি বলি electrical industry, I'm working with Alton Bangladesh. সো এই ক্ষেত্রে দেখা যায় যে যে টিমটা আমাদের সাথে কাজ করতেছে বা যে টিমটা নিয়ে আমরা কাজ করতেছি তাদের রিলেভেন্ট প্রজেক্ট নিয়ে যদি কথা বলি বিষয়টা এক্সপ্লেইন করা অনেক সহজ হয়। সেই জন্যই আপনাদেরকে অনেক সময় কষ্ট দিয়ে বলি যে আমাদের সাথে একটু শেয়ার করেন বা আপনারা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন সেটা সম্পর্কে বলেন। যেমন জেনারেল অবজেক্টিভ এবং স্পেসিফিক অবজেক্টিভ, আমরা প্রজেক্টে এই দুইটাকে জেনারেল বা স্পেসিফিক নামে অনেক সময় ডাকি না, আমরা এটাকে ডাকি হচ্ছে হাই লেভেল এবং লো লেভেল বা স্পেসিফিক লেভেল। হাই লেভেল অবজেক্টিভ আর স্পেসিফিক অবজেক্টিভ বলেন বা লো লেভেল অবজেক্টিভ বলেন বা ভেরি ডিটেইল লেভেলের অবজেক্টিভ বলেন, সেখানে আমরা এইভাবে এটাকে ডিফাইন করি। এবং ডেফিনেটলি স্মার্টের কথা, মানে স্মার্ট যে আহ, ধারণাটা, এই ধারণার মধ্যে যেটা হচ্ছে যে ইট হ্যাজ টু বি স্পেসিফিক, ইট হ্যাজ টু বি মেজারেবল, ইট হ্যাজ টু বি অ্যাচিভেবল, ইট হ্যাজ টু বি রিয়েলিস্টিক, অ্যান্ড ইট হ্যাজ টু বি ভেরি টাইম বাউন্ড। সো স্পেসিফিকের যদি না হয়, এই স্পেসিফিক না হওয়ার কারণে উই হ্যাভ টু ফেস সিরিয়াস ডিফিকাল্টিজ এন্ড রিস্ক। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখানে ফ্যাসিলিটেট করা আরএমপি। আরএমপির কতটুক পার্ট ফ্যাসিলিটেট করা? থিওরিটিক্যাল পার্ট। তাহলে কোশ্চেন আনসার কে ফ্যাসিলিটেট করবেন, কখন করবেন, কিভাবে করবেন, আমি কিভাবে করব, কখন শুরু হবে, এভরিথিং ওয়াজ ভেরি স্পেসিফিক। যে কারণে হোপফুলি আজকে আমাদের সেশন শুরু করতে কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়নি, কারণ প্রত্যেকটা বিষয় ছিল স্পেসিফিক। যখন এই স্পেসিফিকেশনটা থাকে না, পরিধি বা গণ্ডিটা থাকে না, বা পরিধি বা গণ্ডি বাউন্ডারি ডিফাইন করার ক্ষেত্রে আমরা ভুল করে বসি, তখন কিন্তু আমাদের বিভিন্ন রকমের রিস্ক ট্রিগার করতে থাকে স্পেসিফিক না হলে। তো স্পেসিফিকের পরে আসতেছে আমাদের মেজারেবল ইস্যুটা। আপনি কোনো একটা পারফরমেন্স, কাউকে একজন অ্যাপ্রাইজকে করতেছেন, কোনো একটা প্রজেক্টকে অ্যাপ্রাইজ করতেছেন, কোনো একটা টিমকে অ্যাপ্রাইজ করতেছেন, তাদের পারফরমেন্স ভালো, তাদের পারফরমেন্স মন্দ, তাদের পারফরমেন্স গুড, তাদের পারফরমেন্স ব্যাড, কিভাবে বলবো যদি আমি মেজার করতে না পারি? কোন বিষয়টা তাদের আউটপুট হিসেবে দেওয়ার কথা ছিল, কতক্ষণের মধ্যে দেওয়ার কথা ছিল, কত দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, কত খরচের মধ্যে দেওয়ার কথা ছিল, সেই স্পেসিফিক অ্যাপ্রুভ ডকুমেন্টের বিপরীতে আমি যদি পারফরমেন্স মেজার করতে না পারি, তাহলে তো আমি সেটাকে ইমপ্রুভও করতে পারবো না, অ্যাপ্রাইজও করতে পারবো না। তো ডেফিনেটলি ইট হ্যাজ টু বি মেজারেবল অ্যান্ড অ্যাচিভেবল, যেটা অ্যাচিভ করা যায়। এখন অনেক প্রজেক্টই আছে হয়তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অ্যাচিভেবল, সম্ভব অথবা সম্ভব না। নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট সম্পর্কে স্যার আপনারা ভালো বলতে পারবেন। নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের অ্যাসেসমেন্ট অনেক পুরনো অ্যাসেসমেন্ট, এটা 1965 আর সামথিং লাইক দ্যাট। নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট করব বা রংপুরে রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট হবে, ঢাকা থেকে 180 কিলোমিটার দূরে পাওয়ার প্রজেক্ট হবে, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট হবে,
এইটা তো এটার অ্যাসেসমেন্ট, এটার কার্যক্রম অনেক আগে শুরু হয়েছে। ফর হোয়াটস এভার রিজন, বিভিন্ন কারণে সেটা তখন এক্সিকিউট করা যায়নি। এখন এসে আমরা সেটাকে এক্সিকিউট করতেছি। সো তখন সেটা অ্যাচিভেবল ছিল না। কেউ আমাদের হয়তো টেকনোলজি দেয় নাই, কেউ হয়তো আমাদেরকে ফাইন্যান্স করে নাই, রাশিয়ার মতো ভালো বন্ধু বা ভারতের মতো কোঅর্ডিনেটর হয়তো তখন আমরা ওই পয়েন্ট অফ টাইমে পাই নাই। পরবর্তীতে আইসা আমাদের কিন্তু সেটা অ্যাচিভেবল হয়েছে। এবং আর 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 কি অনেক সময় আমরা রিয়েলিস্টিক এবং রিলেভেন্টও বলি, রিলেভেন্ট এন্ড রিয়েলিস্টিক। হ্যাঁ, তো কিছু প্রজেক্ট থাকে রিলেভেন্ট, যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছেন ইটস এ ডিজিটাইজেশন প্রজেক্ট, ইটস অ্যাবসলিউটলি digitization project and it's very relevant right now. This is a very relevant project. কেউ কেউ যদি এখন বলে যে আমি ডিজিটাইজেশন করতেছি এবং এই ক্ষেত্রে অন্য কারো আসলে এটা বলার সুযোগই নাই যে দিস ইজ অ্যাবসলিউটলি ওয়েস্টেজ অফ মানি, এনার্জি এন্ড টাইম, এটা কেন করতেছেন, এগুলোর তো কোনো দরকার নাই, এই বিষয়টা বলার এখন আসলে একেবারেই সুযোগ নাই। বা এখনো এইটাও বলার সুযোগ নেই যে না না আমরা আসলে এখনো ডিজিটাইজ হওয়ার মতো অবস্থায় আসি নাই, আমাদের অবস্থা এখনো এরকম হয়ে যায় নাই যে আমরা ডিজিটাইজেশন করতে পারি, এখনো ম্যানুয়ালি চলুক। আহ, এই কথাটা বলার মতো অবস্থা এখন আর নাই। ইটস এ ভেরি রিলেভেন্ট ডিজিটাইজেশন করা, অ্যান্ড ইটস এ ভেরি রিয়েলিস্টিক অ্যান্ড ফান্ডামেন্টাল, যেটা যে অবজেক্টিভ আসলে অ্যাচিভ হবে কবে, হাউ লং দিস উইল টেক, এটা আসলে অনন্তকাল ধরে চলতে পারে না, এটা অনন্তকাল ধরে চলতে পারে না। সো অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমাদের স্পেসিফিক টাইম ফ্রেম থাকে। দেখেন, এই প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু কোনো না কোনো ভাবে রিস্ক জড়িত। আমি যদি টাইম ফ্রেমের মধ্যে প্রজেক্ট ডেলিভারি করতে না পারি, না পারার অনেকগুলি কারণ থাকতে পারে। হাতের কাছে আছে কোভিড, হাতের বিভিন্ন রকমের রিস্ক ট্রিগার করতে পারে, ভূমিকম্প হতে পারে, ঝড় হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হঠাৎ করে অল ব্যাংকের মনে পড়তে পারে টাকা দিব না। ইট ক্যান হ্যাপেন, ইট ক্যান হ্যাপেন। সো তখন কিন্তু সময় মতো প্রজেক্ট ডেলিভারি করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। নাও ক্রস ফাংশনাল হওয়ার কারণে রিস্ক বেশি। কি কোন জায়গাতে রিস্ক, আমরা কমিউনিকেট করতে পারতেছি না, কমিউনিকেট করতে পারতেছি না, যার মিটিং এ থাকার কথা উনি মিটিং এ সময় মতো আসতে পারতেছেন না। এটা যদি সিঙ্গেল ডিপার্টমেন্ট হইতো, সিঙ্গেল ডিভিশন হইতো, যদি অ্যাডমিন, সিগন্যাল এবং হসপিটাল এই তিনটাকে কোঅর্ডিনেট করা না লাগতো, রিস্ক অনেক কমে যেত। এবং বিভিন্ন রকমের রিস্ক সেই ক্রস ফাংশনাল হওয়ার কারণে, এক্সাম্পল দিই যে এই যে কোভিড এর কারণে যেটা হয়েছিল, বাংলাদেশ গভর্নমেন্ট সিদ্ধান্ত দিয়েছিল যে চায়নারা আর অন অ্যারাইভাল ভিসা পাবে না, যারা প্রজেক্টের সাথে সম্পৃক্ত তারা অন অ্যারাইভাল ভিসা নিয়ে আসতো। তো কোভিড এর কারণে অন অ্যারাইভাল ভিসাটা বন্ধ করে দিল। পরবর্তীতে চাইনিজ কাউন্টারপার্ট থেকে বলা হলো যে আমাদের আসা যাওয়া করতে খুব সমস্যা হচ্ছে, অন অ্যারাইভাল ভিসা দিলেই আসলে আমাদের সুবিধা হয়। পরে গভর্নমেন্ট এটা আবার ওপেন করে দিচ্ছে। দেখেন কোথায় ভিসা অথরিটি, অভিবাসন অধিদপ্তর, তারা দেখতেছে এই আসা যাওয়ার ব্যাপার, তার কোথায় হচ্ছে পদ্মা ব্রিজ। সো মাল্টিপল ডিভিশন, মাল্টিপল ডিপার্টমেন্ট, মাল্টিপল অর্গানাইজেশন, মাল্টিপল কান্ট্রি, তারা একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। এবং প্রজেক্টের সবচাইতে হাই রিস্ক এরিয়াটাই হচ্ছে এই কমিউনিকেশন, এবং এই কমিউনিকেশনের কোঅর্ডিনেশন, সময় মতো সিদ্ধান্ত বের করে নিয়ে আসা। দিস ইজ এ ভেরি হাই রিস্ক এরিয়া। আচ্ছা, এর মধ্যে থেকে আরেকটা জিনিস খুব মানে অ্যাপারেন্ট, সেটা হচ্ছে প্রায়োরিটি। এই প্রজেক্ট যদি আমার কাছে হাই প্রায়োরিটি প্রজেক্ট হয়, প্রত্যেক ব্যক্তি বা অর্গানাইজেশনের কাছে তো প্রায়োরিটি লিস্ট আছে, প্রায়োরিটি নাম্বার 1, প্রায়োরিটি নাম্বার 2, প্রায়োরিটি নাম্বার 3, ফর দ্য সেক অফ এক্সাম্পল। সো তিনটা প্রায়োরিটির মধ্যে আমি আমার 1 নাম্বার প্রায়োরিটির কাজ যেটা আছে সেইটাতে এঙ্গেজ থাকবো। এরপরে যদি আমি সময় বের করতে পারি 2 নাম্বারটাতে এঙ্গেজ থাকবো। এরপরে যদি আমি সময় বের করতে পারি আই উইল এঙ্গেজ উইথ 3। তো যখনই আমরা দেখতেছি যে আমাদের প্রজেক্টের কাজে যথেষ্ট পরিমাণে এঙ্গেজমেন্ট পাচ্ছি না রিসোর্সদের, তখন কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে এখানে আসলে প্রায়োরিটির ইস্যু হচ্ছে, এই প্রজেক্টটা প্রায়োরিটি পাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, প্রজেক্টের একটা হাই লেভেল অ্যানালাইসিস এবং রিস্ক কোথা থেকে আসতেছে এবং কিভাবে আমাদের প্রজেক্টকে ইম্প্যাক্টেড করতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বললাম।
আহ, আমরা আমাদের এইখানকার কথা শেষ করে নেই, সেশনের শেষ সেশন নিয়ে আসলে খুব স্ট্রাকচার্ড কথা বা ফর্মাল কিছু বলি নাই। সেশনে ব্রেক আমরা কিভাবে নিব? আমাদের টার্গেট হচ্ছে 3 ঘন্টার। আমরা কি 1 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য করে একটা ব্রেক নিব? তাহলে দুইটা ব্রেক হবে, 10 মিনিট 10 মিনিট 20 মিনিটের দুইটা ব্রেক হবে। ইজ ইট ওকে? আর আপনাদের কোনো সাজেশন আছে? কারণ এখানে আসলে আমি একা সিদ্ধান্ত নিব না, এইটাও একটা প্রজেক্ট, নির্দিষ্ট সময় শুরু হয়েছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। এবং এখন যদি আমি আপনাদেরকে এই ডিসিশন মেকিং এ বাই ইন বা এঙ্গেজ না করি, সেইটা একটা রিস্ক হবে। কি রিস্ক আমি বলি, সেশন শেষে আপনারা ফিডব্যাক দিবেন গ্লোবাল স্কিলে যে না, ব্রেকটা কম ছিল অথবা ব্রেকটা বেশি ছিল। তো এই যে রিস্ক, এটা কিন্তু আপনার প্রজেক্টেও আছে। আপনার প্রজেক্টেও এই রিস্ক আছে বাই ইন না করার, ডিসিশন চাপিয়ে দেওয়ার। অনেক ক্ষেত্রে ডিসিশন আপনাকে চাপাইয়া দিতে হবে, অটোক্র্যাটিক সিদ্ধান্ত নেওয়া লাগবে। দিস ইজ নট এ প্লেস অফ ডেমোক্রেসি সামহার ডাউন দ্য লাইন। বাট বাই ইন করা এবং অটোক্র্যাটিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যে তফাৎ আছে। তো দ্যাটস ওয়াই আমরা প্রজেক্টের রিস্ক ম্যানেজ করার জন্য এই কাজটাও করব, সেটা হচ্ছে যে আমার স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে বাই ইন করা, ডিসিশন মেকিং প্রসেসের সাথে বাই ইন করা। যে আমরা কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছি, সেখানে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা, ইনপুট নিশ্চিত করা। আমি আপনি যদি সব বুঝি তাহলে আমার টিমের দরকার কি? দরকার নাই। আমি আপনি সব করে ফেলবো, সব বুঝি, আমার সব নলেজ আছে। ইফ উই থিঙ্ক সো, প্রজেক্টের এই জায়গাগুলি আসলে রিস্ক ক্রিয়েট করে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা, দোজ হু আর ভেরি এক্সপার্ট পিপুল, যাদের সাবজেক্ট ম্যাটারের উপর দখল আছে, তাদের ইগোটাও যথেষ্ট ভালো। এটা অস্বীকার করার সুযোগ খুবই কম। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমি বিভিন্ন রকম, অ্যাজ এ ফাইন্যান্স পার্সন আমি লিগাল পিপলের সাথে কাজ করছি, সফটওয়্যার ডেভেলপমেন্টের টিম, as the head of software development team in United Finance, and as the head of a project management team in United Finance, and as the head of a অপারেশন, শর্ট টার্ম ফাইন্যান্সের অপারেশনের হেড। সো বিভিন্ন টিমের হেড হিসেবে যখন কাজ করছি, দেখছি যে লোকজনের সম্পৃক্ততা, আমি আসলে আমারটাই করতেছি, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি কনসিডারিং অল দ্যাট ফ্যাক্ট সেটা করতেছি, কিন্তু 3বার আমার জুনিয়রকে আমি ফোন দিচ্ছি যে লিগাল বিষয়টা আপনি একটু বলেন তো। And, প্রথমবার উনি হয়তো বলতেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। দ্বিতীয়বার হয়তো উনি আমার খোলস থেকে একটু বের হয়ে আসছে, বলে যে না ঠিক আছে, তারপর এই জায়গাটা একটু আমরা কমফোর্টেবল না, এই বিষয়টা এই ডকুমেন্টটাতে আমরা কমফোর্টেবল না। থার্ড টাইম হয়তো উনি আমাকে নাম ধরে বলতেছে যে খতিয়ানে ভুল আছে, বায়োডিটের মধ্যে ভুল আছে, টাইটেল সার্চটা এখনো কমপ্লিট হয় নাই। নাও এই যে এঙ্গেজমেন্ট, বিষয়গুলি যে প্রথম থেকে আমি জানি না তা না, কিন্তু তার এঙ্গেজমেন্টটা নিশ্চিত করা। সো প্রত্যেকটা সেশনে আমরা ব্রেক নেই, ব্রেক 10 মিনিট করেই নেই, কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করার উদ্দেশ্য কি, একটা রিস্ক মিটিগেট করা। কিসের রিস্ক? বাই ইন হওয়া না হওয়ার রিস্ক। কিসের রিস্ক? ফিডব্যাক ভালো পাওয়া না পাওয়ার রিস্ক। সো দ্য প্রপোজাল ইজ প্রেজেন্টেড বিফোর ইউ, যে শুড উই হ্যাভ এ ব্রেক ফর 1 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য দুটা ব্রেক আমরা যাব কিনা। এবং এই যে আমরা গ্রুপে যখন থাকি, গ্রুপে ডিসিশন নেওয়ার জন্য ভালো টেকনিক আছে, তার নাম হচ্ছে ভোটিং। বেসিক্যালি গ্রুপে যখন আমরা ডিসিশন নেই, সেখানে ডিসিশন নেওয়ার পদ্ধতিটাই হচ্ছে ভোটিং। এটা অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতে পারবো, আবার অনেক ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করতে পারবো না। কখন আমরা অটোক্রেটিক হয়ে যাব? সময় নাই। যখন সময় নাই, আর্জেন্সি আছে, তখন আমার আসলে ভোটাভুটির সুযোগ নাই, এত ধরনের ওপিনিয়ন নেওয়ার সুযোগ নাই। প্রজেক্ট ম্যানেজার উইল বি ভেরি অটোক্রেটিক, ভেরি অটোক্রেটিক। যখন টিম ফর্ম হচ্ছে, টিমের মধ্যে এখনো ব্রুজ গড়ে উঠে নাই, সাইনার্জি গড়ে উঠে নাই, তখন প্রজেক্ট ম্যানেজার উইল বি ভেরি অটোক্রেটিক। আমি যেটা বলছি এটাই ঠিক, 10 মিনিট মানে 10 মিনিটই, দ্যাটস অল। সো এটা নির্ভর করে হচ্ছে টিমের ম্যাচুরিটির কোন লেভেলে আছে, টিমের ম্যাচুরিটির কোন লেভেলে আছি, কখন প্রজেক্ট ম্যানেজার অটোক্রেটিক সিদ্ধান্ত নেবে, কখন প্রজেক্ট ম্যানেজার বেসড অন দ্য ওপিনিয়ন ফ্রম আদার্স সিদ্ধান্ত নেবে। এগুলি নির্ভর করতেছে টিমের ম্যাচুরিটির উপর। টিম কি ফর্মিং স্টেজে আছে, নর্মিং স্টেজে আছে, স্টর্মিং স্টেজে আছে, পারফর্মিং স্টেজ, কোন স্টেজে আছে। সো ওই স্টেজের উপর নির্ভর করতেছে টিমের ইনপুট নেওয়াটা, টিমের বাইনটা কোন লেভেলে হবে। টিমের সাথে কাজ করতে করতে, এক্সপার্টদের সাথে কাজ করতে করতে একটা সময় বিশ্বাস, আন্তরিকতা এবং আস্থা এইরকম হবে যে সিদ্ধান্ত নিয়ে এক্সিকিউট করে হয়তো আমরা বলে দেবো যে স্যার, সাকিব স্যার, আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা করে ফেলছি, ইজ ইট ওকে?
কারণ উনি হয়তো তখন এট দ্যাট পয়েন্ট অফ টাইম হ্যাঁ ওকে ওকে নো নো ইস্যু, কারণ তখন আমরা তার বিষয়টা বুঝতে পারবো, সে আমাদেরকে বুঝতে পারবেন, আমরা তাকে বুঝতে পারবো। এই বিষয়টার জন্য কিন্তু টিমের ম্যাচুরিটি দরকার ওভার পিরিয়ড অফ টাইম। সো আমি আরেকটা রিস্ক নিয়ে তাহলে কথা বললাম।